টু নেশন থিওরি। এখানে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারে এবং তিনি তার যে কনস্টিটিউয়েন্ট যে অধিকারগুলো সেগুলো ভোগ করতে পারে, যেটা নেহেরু লিয়াকত চুক্তির মধ্যেও এটা হয়েছিল। সক্ষম করে তোলার জন্য তার প্রিয়াম্বেলেই লিখলেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এ দেশ কোনো নেতার নয়, এ দেশ কোনো দাদার নয়, এ দেশ কোনো দিদির নয়, এ দেশ কোনো ধর্মীয় নেতার নয়, এই দেশটি মানুষের জন্য। এনআরসির সময় এই যে যখন বল্লাল সেনের প্রথম এনআরসি, তারপরেও কি এই মানুষগুলোকে আটকে রাখতে পেরেছে? প্রথমে 41 লক্ষ মানুষকে এনআরসি তালিকার বাইরে বের করে দেওয়া হয়। তারপরে যখন ওখানে আন্দোলন শুরু হয়েছে, যারা রিহ্যাবিলিটেশন পেয়েছে তাদেরকেও ছাড় দেওয়া হয়নি। যে ভারতবর্ষের যে সংবিধানটি রচিত হয়েছে সেটা একটা অপূর্ব সংবিধান, অপূর্ব সংবিধান। এই সংবিধান আনার জন্যে যে লড়াইটা ডক্টর বি আর আম্বেদকরকে করতে হয়েছে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তার ঢোকা নিয়ে যে কন্ট্রিবিউশন এই বাংলার মানে যারা দলিত বলা হয়, নমশূদ্র এবং মুসলমানের যে অবদান, শুধুমাত্র বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ঢোকানোর জন্য সেটা একটা ইতিহাস, একটা সাংঘাতিক ইতিহাস। এই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে না ঢুকতেন এবং কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির যদি চেয়ারপারসন না হতেন, তাহলে এই ৬৭৪৮টি জাতি, ১৭৭টির ওপরে লিটল ট্রাডিশনাল যে ধর্ম ফেইথ, এইগুলোকে নিয়ে ইউনিটির মধ্যে একটা ইন্টিগ্রিটি, এই বিষয়টাকে তুলে ধরতে পারতেন না কেউ। আপনাদের মনে আছে, অনেকের মনে আছে, বিশেষ করে যারা একটু খোঁজ খবর রাখেন, ভুট্টো সাহেবের ফাঁসি হচ্ছে, তার আগের দিন ভুট্টো সাহেব একটা স্টেটমেন্ট দিচ্ছেন। সে স্টেটমেন্ট পরের দিন নিউ ইয়র্ক টাইমে প্রকাশিত হচ্ছে। সেখানে ভুট্টো সাহেব বলছেন যে স্বাধীনতা পাওয়া যেতে পারে সংগ্রামের মধ্যে দিয়ে। স্বাধীনতার জন্য আমরা দুটো ভূখণ্ড পেয়েছি, মুসলমানরা পেয়েছে পাকিস্তান, আর ভারতের মানুষেরা ভারত নামক একটি, আমার ফরহাদ ভাই বলছেন যে দুটো ধর্মের ভিত্তিতে এই দেশটি ভাগ হয়েছে, দেশ ভাগ হয়েছে। বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন, নো, দিস ইজ নট এ রিলিজিয়াস থিওরি, এটা হচ্ছে টু নেশন থিওরির পরিপ্রেক্ষিতে এই দেশ ভাগ হয়েছে। টু নেশন থিওরি, এখানে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারে এবং তিনি তার যে কনস্টিটিউয়েন্ট যে অধিকারগুলো সেগুলো ভোগ করতে পারে, যেটা নেহেরু লিয়াকত চুক্তির মধ্যেও এটা হয়েছিল। এবং যার জন্যে এই যে দেশ ভাগের পরে ব্যাপক মানুষের উদ্বাস্তুদের স্রোত ওপার থেকে এপারে, এপার থেকে ওপারে চলে যাচ্ছিল, লিয়াকত এবং নেহেরু চুক্তির জন্যই এই উদ্বাস্তুদের স্রোত থেমে যায়, যে ঠিক আছে, আমরা অন্তত ধীরে সুস্থে আমার পছন্দ মতো জায়গাটায় আমি যেতে পারবো। এই যে মানুষ, ফরহাদ ভাই বললেন সুন্দর করে, যে একটা মানুষের জীবন থেকে যদি তার দেশটা কেড়ে নেওয়া হয়, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, ক্রমশ সে দুর্বলতম হয়ে যায়। ঘটনাক্রমে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই দেশটিকে কি করলেন, গালিভারের মতো লিলিপুটদের, অর্থাৎ মানুষকে সক্ষম করে তোলার জন্য তার প্রিয়াম্বেলেই লিখলেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এ দেশ কোনো নেতার নয়, এ দেশ কোনো দাদার নয়, এ দেশ কোনো দিদির নয়, এ দেশ কোনো ধর্মীয় নেতার নয়,
এই দেশটি মানুষের জন্য, এবং সেই সিটিজেনশিপ হিসাবে নারী পুরুষ দেখা হবে না, সেই সিটিজেনশিপ হিসেবে ধর্মীয় বিভাজন দেখা হবে না, লিঙ্গুইস্টিক বিভাজন দেখা হবে না, সবাই হবে ইকুয়াল রাইটস। অর্থাৎ আর্টিকেল 14-এ বাবা সাহেব এই জায়গায় করে দিলেন এবং প্রত্যেকটা মানুষের ইকুয়াল রাইটস দিলেন। ঘটনাক্রমে সেই যে ইকুয়াল রাইটস হচ্ছে মানুষকে এম্পাওয়ার করা, অর্থাৎ ভারতের কনস্টিটিউশন হচ্ছে একটা ইনক্লুসিভ ডক্ট্রিন, যে ইনক্লুসিভ ডক্ট্রিনটা ব্রাহ্মণবাদ বিশ্বাস করে না। ব্রাহ্মণবাদ মানে ডিভাইড করে এবং রুল করে, ভাগ করে এবং রুল করে, যার জন্য ব্রাহ্মণবাদ হচ্ছে চতুর্বর্ণ ব্যবস্থার একটা খোয়ার, এবং সেই খোয়ারে তাদের সব থেকে নিচে রাখা হয় যারা কর্ম ধর্ম শ্রমের সঙ্গে যুক্ত, সেই মানুষকে এম্পাওয়ার্ড হিসেবে দেখতে চায় না ব্রাহ্মণবাদ। আর সেই কারণেই এই গোলাকারের নীতি অনুসারে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি এই ডিভাইন এন্ড রুল এই সিস্টেমটাকে করে ওই মনুস্মৃতিকে আবার নিয়ে আসার জন্য একটা আচার সংহিতা করছে, অর্থাৎ পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই সংবিধান মানুষকে এম্পাওয়ার করতে করেছে, আমরা আচার সংহিতার মধ্যে আবার সেই মনুর সংহিতা নিয়ে আসবো, এবং সেখানে শূদ্র এবং অন্যান্য সবাই থাকবে একেবারে পায়ের নিচে, যারা কর্ম আর ধর্মের থেকে একেবারে ওপরে উঠতে পারবে না। পরিষ্কার। ইশতিয়াক ভাই যে প্রশ্নটা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই দেশের মানুষের ক্ষেত্রে। এই যে উদ্বাস্তুর স্রোত এসেছে এখানে, একটা সময় পর্যন্ত তারা কি কষ্ট যে করেছে, দণ্ডকারণ্যের মতো জায়গায় যেখানে কোনো ধরনের জলের ব্যবস্থা নেই, যেখানে শুধু জঙ্গল জঙ্গল, সেখানে আমার মানুষগুলোকে ফেলে দেওয়া হয়েছে, ডাম্পিং করা হয়েছে, ডাম্পিং। এবং সেখানেই তারা আস্তে 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 সুন্দর করে, কারণ এই মানুষগুলোর মধ্যে আছে রূপকার, একটা রূপ তৈরি দিতে পারে এই মানুষগুলো। আজকে আমার মামুন ভাই, আমার হাসিনা আক্তার বোন যেখানে বসবাস করছে, সেখানে জল জঙ্গল জমি ছিল এক সময়। এই বল্লাল সেন এই মানুষগুলোকে, যারা এখন এই জায়গায় বসবাস করছে, এই মানুষগুলোকে তাদের যে কৌলিন্য প্রথার প্রথম ভারতের ইতিহাসের প্রথম এনআরসি বল্লাল সেন, এবং সেখানে করে এই মানুষগুলোকে বিতাড়িত করে। কিন্তু এই মানুষগুলো তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তাদের সোনার দাঁড় পবনের বৈঠা নিয়ে সারা বিশ্ব জুড়ে বাণিজ্য করেছে এবং জানে যে কোথায় কিভাবে কোন জায়গাটা রয়েছে। তারা এমন জায়গায় গিয়ে শেল্টার নিয়েছে এবং সেই শেল্টারের পরিপ্রেক্ষিতে একটা ইন্ডিজিনাস ফর্মুলা তৈরি করেছে, যার ফলে আমাদের এই সমস্ত বাণিজ্যের যে মানে বন্দরগুলো, সেই বন্দর থেকে এক সময় রপ্তানি আমদানি হতো, সেই সমস্ত জায়গাতে এই মানুষগুলো গেছে। এই এনআরসির সময়, এই যে যখন বল্লাল সেনের প্রথম এনআরসি, তারপরেও কি এই মানুষগুলোকে আটকে রাখতে পেরেছে? পারেনি। এদের স্বাধীন বোধিচিত্ত, এরা বামুনের মানে গোলামি মানেনি, এরা স্বাধীন দেশ তৈরি করে ফেলেছে। এই মানুষগুলো বাঙালির জন্য একটা বাংলাদেশ তৈরি করে ফেলেছে। এই মানুষগুলো ব্রাহ্মণ্যবাদের প্রধানত হতে চায়নি। ঘটনাক্রমে এই কারণেই, এই যে কারণ, সেই কারণের জন্যই এই মানুষগুলোকে, বিশেষ করে যারা মতুয়া আন্দোলনের সঙ্গে যুক্ত, আমি মনে করি না মতুয়া একটা ধর্মীয় গ্রুপ, আমি মনে করি মতুয়া একটা আন্দোলন। কি সেই আন্দোলন ছিল? চরিত্র পবিত্র, মুখে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠানে, এই ঘোষণা করেছিলেন হরিচাঁদ ঠাকুর। সেই হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মণ ব্যবস্থাটাকে পরিষ্কার অর্থে বলছে তন্ত্র মন্ত্র শৌচাচার, এরা বাম পদে ঠানে। অর্থাৎ এটা একটি ব্রাহ্মণ্যবাদ থেকে বেরিয়ে আসার একটি সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলন করে
যখন এরা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে এই বাংলাদেশের খুলনা এবং যশোর কেন্দ্র থেকে নির্বাচিত করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠায়, তখনই এখানকার মনুবাদীরা তারা প্ল্যানিং করে নেয় যে আজকে যদি আচ্ছা মামুন ভাই, যে ভোটটা হয়েছিল সেই ভোটে দুটো বাংলা থেকে ভোট হয়েছিল। দুটো বাংলার ভোটে ওখানকার যে চন্ডাল, ওখানকার যে দলিত যাদের বলা হয় তারা এবং আমার মুসলমান ভাইরা অবিভক্ত বাংলা এবং অবিভক্ত ভারতের পক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু এখানকার সবর্ণ সমাজের মানুষেরা বাংলা বিভাগের পক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু দোষ কার হয়? দোষ হয় এই আমাদের মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের দোষ হয়, যে যোগেন্দ্রনাথ মন্ডল এই বাংলা বিভাগ করেছে। শ্যামা প্রসাদ মুখার্জির কথা কেউ বলে না, যে শ্যামা প্রসাদ মুখার্জি কি বিষাক্ত ভাষণ, আজকে যেটা আমাদের মোদির মুখের যে ভাষণ তার থেকে বিষাক্ত ভাষণ দিয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি। আর তার জন্যই এই যে মানুষগুলো উদ্বাস্তু হয়ে চলে এসেছে, এখনো তাদের ঠিক মতো নাগরিকত্ব নেই। সিএএ, ইশতিয়াক ভাই যেটা জানতে চেয়েছে, সিএএ আসলে এই যে সমস্ত মানুষের কাগজ ঠিকঠাক নেই সেটা ধরার একটা ফাঁদ। সিএএ নাগরিকত্ব দেওয়ার কোন ধরনের আইন নেই, নয়। সিএএ হচ্ছে যে তুমি এই দেশে বসবাস করছো, ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই আধার কার্ড নামে এখানে একটা কার্ড আছে, সেই আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে তার ব্যাংক ট্যাঙ্ক গুলো সমস্ত কিছু ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবং তার পাশে তার বাড়িতে পৌঁছেছে একটি চিঠি। সেই চিঠি হচ্ছে ভারতে বসবাস করার মতো সাফিসিয়েন্ট ডকুমেন্ট আপনার হাতে নেই। অর্থাৎ কি হলো মামুন ভাই? অর্থাৎ হলো আপনি ভারতের নাগরিক নন। পরিষ্কার করে চিহ্নিতকরণ করা হয়ে গেছে এখানকার মানুষগুলোকে। কেন? নাকি এরা বলেছিল এরকম 5টি আঙুল দেখিয়ে, আরে ভাই क्रोनोलॉजी समझिए, पहले ये होगा, उसके बाद ये होगा, उसके बाद एनआरसी होगा। एनआरसी করার জন্য আসামে প্রথমে 41 লক্ষ মানুষকে এনআরসি তালিকার বাইরে বের করে দেওয়া হয়। তারপরে যখন ওখানে আন্দোলন শুরু হয়েছে, যারা রিহ্যাবিলিটেশন পেয়েছে তাদেরকেও ছাড় দেওয়া হয়নি। ভাবতে পারছেন? 11 বিঘা 12 বিঘা জমিতে রিহ্যাবিলিটেশন পেয়েছে। 48 সাল থেকে তারা বসবাস করছে, এখানে চাকরি করছে, মিলিটারিতে চাকরি করছে, তার সে এনআরসি তালিকার বাইরে হয়ে গেছে, তাকে অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে। এই এনআরসি তালিকাতে এই মানে মানুষগুলোকে চিহ্নিত করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো, অথবা সারা বিশ্ব জুড়ে, এখন খেয়াল করে দেখুন, প্রত্যেকটা দেশের রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে যে আরবে কয়জন মজদুর খাটতে যাবে, আরবে কয়জন মজদুর খাটতে যাবে তার উপরে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ রাষ্ট্র এই মানুষগুলোকে শ্রমদাস হিসাবে আর একটা দেশের কাছে বিক্রি করছে। ট্রান্সন্যাশনাল কোম্পানির খুব দরকার এই ধরনের মানুষ, যে প্রচন্ড ভাবে খাটতে পারে এবং সে মানে শ্রমের সঙ্গে যুক্ত। সুতরাং এই মানুষগুলোকে যদি সে চাকরি পায়, যদি সে ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, যদি সে তার অনেকটা জমি থাকে, তাহলে তো তাকে বেঘর বানানো যাবে না। সুতরাং সিএএ দিয়ে তাকে বেনাগরিক বানিয়ে এনআরসি তালিকায় ঢোকাতে পারলেই সরাসরি আমার মানে হাসিনা আক্তার বোন সরাসরি কাউকে যদি অপমান করে কিংবা কোনো দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ে, তাহলে ও অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু এনআরসির মধ্যে দিয়ে একটা মানুষকে যদি হত্যা করা হয়,
ডিটেনশন ক্যাম্পে রেখে তাকে যদি মেডিকেল ফ্যাসিলিটি না দিয়ে